লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে আন্তরিকভাবে স্বাগত। তো কথা উঠেছিল এক শ্রোতা দর্শকের পক্ষ থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়ার। তো একটা বাতিক আছে, এই হোয়াটসঅ্যাপে আবেগের আদান প্রদান, তথ্যের আবেগ প্রদান, এই যেটা আমার প্রিয় প্রবৃত্তির মধ্যে পড়ে না। তো উনি হয়তো এই জন্যেই চেয়েছেন যে তাঁর কোনো প্রশ্ন থাকলে উনি আমার কাছে শেয়ারটা আমার সঙ্গে শেয়ার করবেন আর কি। তো আমি বলি কি যে আপনারা উনি শুধু কেন, যে কোনো কেউ যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, কমেন্ট সেকশনে লিখুন না। যত কঠিন কঠিন প্রশ্ন থাকবে এই কঠিন প্রশ্নগুলোই লিখবেন, এমন কঠিন কঠিন প্রশ্ন লিখবেন যে সেগুলোকে ভাবতে গিয়ে আমার ব্রেনের যে প্রকোষ্ঠগুলো আছে সেগুলো কেঁপে কেঁপে উঠবে। অসুবিধা নেই, পারি না পারি স্বতন্ত্র ব্যাপার। যে না জানা থাকলে বই পুঁথি পড়ে দেখে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি না পারি তাহলে অকপট চিত্তে স্বীকার করব এই বুড়োর পক্ষে সম্ভব হলো না। আপনারা প্রশ্ন করুন না, আশা করছি আপনারা করবেন। যাই হোক, আমরা তো কয়েকদিন থেকে এই হাফকে নিয়ে আলোচনা করছি। তো হাফ এর অ্যাডভার্ব হিসাবে ব্যবহার সেভাবে আলোচিত হয়নি, সেটাই এখন আলোচিত হোক। ধরুন একটা বুড়ো বলছে যে সে কী কাজ করেছে, তার সম্পত্তি অর্ধেক অর্ধেক করে তার ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? যে বুড়োটা ভাগ করে দিয়েছে, দি ওল্ড ম্যান ডিভাইডেড অবজেক্ট হিজ প্রপার্টি হাফ অ্যান্ড হাফ। স্মরণ করুন, এখানে হাফ অ্যান্ড হাফ, হাফ শব্দটি দুবার বসলো, মাঝখানে অ্যান্ড বসলো। তো হাফ অ্যান্ড হাফ এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের কাজ করে দিল। যোগ করি এবার, বিটুইন হিজ সান অ্যান্ড ডটার। বাক্যটি আবার বলি, দি ওল্ড ম্যান ডিভাইডেড হিজ প্রপার্টি হাফ অ্যান্ড হাফ between his son and daughter। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার এই হাফ অ্যান্ড হাফ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের বদলে আর একটি প্রিপজিশনাল ফ্রেজ বসানো যেতে পারে, ইন হাফ, আইএন, ইন হাফ। এই প্রিপজিশনাল ফ্রেজটাও কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করবে। স্মরণীয়, প্রিপজিশনাল ফ্রেজ কখনো অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বেরও কাজ করতে পারে। এখানে ইন হাফ কার কাজ করবে গো? প্রিপজিশনাল ফ্রেজটি অ্যাডভার্বের কাজ করবে। তো এখানে আরও লক্ষণীয়, আমরা ডিভাইডের বদলে স্প্লিট অর ড বসাতে পারি ভার্বটি, SPLIT। তো কেন দুভাগে ভাগ হচ্ছে? তো এই স্প্লিট তো যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন, ইউটিউবে এডিট করেন, তারা জানে স্প্লিট করা। তাহলে স্প্লিট বাক্যটার মধ্যে বসালে বাক্যটি তাহলে কীরকম হবে? যে দি ওল্ড ম্যান স্প্লিট হিজ প্রপার্টি। এবার হাফ অ্যান্ড হাফের স্থানে আমরা বসাবো ইন হাফ, হাফ অ্যান্ড হাফের বদলে। তাহলে কি হবে? ইন হাফ বিটুইন হিজ সান অ্যান্ড ডটার। বাক্যটি আবার রিপিট করি, দি ওল্ড ম্যান স্প্লিট হিজ প্রপার্টি ইন হাফ বিটুইন হিজ সান অ্যান্ড ডটার। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। এইবার ধরুন আপনার বন্ধুকে আপনি ফোন করেছেন, তো বন্ধু ফোন ধরেছে ঠিকই, কিন্তু কথা শুনে মনে হচ্ছে ওর ঘুম এখনো চোখ থেকে সরেনি, অথচ কথা বলছে। তো রে ঘুমিয়েছিস নাকি রে? তো বলছে আমিও এখন অর্ধ ঘুমে আছি।
কি বললো আপনার বন্ধু? আমি এখনো অর্ধ ঘুমে আছি। দেখা যাক এই বাক্যটির ইংরেজি কি হবে। তো যার চোখে ঘুম, তার অ্যাডজেক্টিভ হলো অ্যাসলিপ, ASLEEP। রিপিট করি, ASLEEP। তো অ্যাডজেক্টিভ নিয়ে বাক্য তৈরি করলে হয়তো লাগে দি বয় ইজ গুড, চিহ্নিত কিরূপে চিহ্নিত, ঠিক। তাহলে আপনার বন্ধু নিজেকে কিরূপে চিহ্নিত করছে? অর্ধঘুমন্ত রূপে। তো তাহলে ঘুমিয়ে যে আছে তার অ্যাডজেক্টিভ অ্যাসলিপ। তো অর্ধ একটা ঘুমিয়ে আছে, অর্ধ ঘুমন্ত যে, তাহলে তার অ্যাডজেক্টিভ কি হবে? হাফ অ্যাসলিপ হবে। হাফের পরে একটি হাইফেন দিলে মন্দ হয় না, হাফ হাইফেন অ্যাসলিপ। তাহলে বাক্যটি কী হবে? ওই প্যাটার্নটা ফেলে দিই, দি বয় ইজ গুড। তো ওই প্যাটার্নে ফেলে বাক্যটি হবে, আপনার বন্ধু ইংরেজিতে বলবেন আই অ্যাম হাফ অ্যাসলিপ। এখনও ইংরেজি হলো স্টিল। বাক্যটি আবার রিপিট করি, আই অ্যাম হাফ অ্যাসলিপ স্টিল। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবারে আর একটা বাক্য আমরা নিই, যে একজন আপনার দিকে তাকাচ্ছে, তো ও যখন তাকাচ্ছে তো ওর চোখটা অর্ধেকটা খোলা অর্ধেকটি বন্ধ। তো এই যে অর্ধেকটি খোলা অর্ধেকটি বন্ধ, যদি পুরোপুরি বন্ধ হয়, যে পুরোপুরি বন্ধ থাকবে, যে দরজা জানালা বা চোখ এই যে যারা খুলে আর বন্ধ হয়, তার স্কুল, তার অ্যাডজেক্টিভ হবে ক্লোজড, CLOSED। তো যেমন ভালো ছেলে গুড বয় হয়, তো তাহলে ঠিক বন্ধ চোখ ওই ছকে ফেলে কি হবে? ক্লোজড আইজ, CLOSED, ক্লোজড আইজ, EYES। আবার বলি, বন্ধ চোখ কি হলো? ক্লোজড আইজ। আইজ বহুবচন করলাম কেন? চোখ যে দুটো। আবার রিপিট করি, বন্ধ চোখ ইংরেজি কি হয়ে গেল? ক্লোজড আইজ। তো এই যে অর্ধ বন্ধ চোখ, তাহলে কি হবে? বাংলাতে কিন্তু অর্ধ বন্ধ চোখ, ঠিক। এই বন্ধর আগে বাংলা যেমন অর্ধ কথাটা বসছে, ইংরেজিতে ওই ক্লোজডের আগে হাফ বসে। তাহলে কি হবে? অর্ধ বন্ধ চোখ, হাফ ক্লোজড আইজ। স্মরণীয়, এই হাফ এবং ক্লোজডের মাঝখানে একটি হাইফেন দেওয়া ভালো হবে। তাহলে বাক্যটি কি হবে? সে আমার দিকে তাকালো, হি লুকড অ্যাট মি উইথ হাফ ক্লোজড আইজ। আবার রিপিট করি, হি লুকড অ্যাট মি উইথ হাফ ক্লোজড আইজ। এখন প্রশ্ন, উইথ হলো কেন? মনে রাখতে হবে যে বাক্যে উল্লিখিত কাজটি করার সময় যন্ত্র, অঙ্গ বা মানুষ যাকেই ব্যবহার করা হোক না কেন, সে কিসে বসবে? উইথের পরে বসবে। মহিলাটি বটি দিয়ে মাছ কাটে, তো মহিলাটি মাছ কাটার সময় কাকে ব্যবহার করছে গো? বটিটাকে। বটিটা কি হবে? উইথের পরে বসবে। একই রকমভাবে আমি ওই বুড়ো লোকটার কাছে ইংরেজি শিখি, আমি যখন ইংরেজি শিখি কাকে ব্যবহার করি? কার সাহায্য গ্রহণ করি? বুড়ো লোকটার। ওই বুড়ো লোকটাও উইথের পরে বসবে। নিশ্চয় এখানে বুঝে নিতে পারা গেল যে একটা মানুষ যখন কারো দিকে তাকায় তখন কাকে ব্যবহার করে গো? চোখকে ব্যবহার করে। ওই জন্য এই বাক্যে আমরা কি বসালাম? উইথ হাফ ক্লোজড আইজ। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার হাফটাকে আমরা এমনি অ্যাডভার্ব হিসেবে বসাতে পারি। আমি কেবল অর্ধেকটা নেব, আমি কেবল অর্ধেক নেব। আপনাকে বেশি বেশি দিতে চাইছি, না না না, অর্ধেক নেব, অর্ধেক নেব।
তো আমি নিব আই উইল টেক হাফ, আমি অর্ধেক নেব। আবার রিপিট করি, আই উইল টেক হাফ। বাক্যটা বলতে বলতে একটু মজার কথা মনে পড়ে গেল। এই যে হাফকে আমি অ্যাডভার্ব দিলাম, এই হাফের আগে যদি এ বসায় তাহলে হাফটা কি হবে? নাউন হয়ে যাবে। তো কেন এ আন কার আগে বসে গো? নাউনের আগে এ আন বসে, নাউন ছাড়া আর কারো আগে এ আন বসতে পারে না। ওই বাক্যটা আই উইল টেক হাফ, ওই হাফের স্থানে আমরা এ হাফও বসাতে পারি। বাক্যটি কি হবে তখন? আই উইল টেক এ হাফ, আমি অর্ধেক নিব। আবার বলি, আই উইল টেক এ হাফ। এই তো আমরা অ্যাডভার্ব হিসেবে বললাম। হ্যাঁ, একটা বাক্য মনে পড়ল, জরুরি বাক্য। যে ধরুন একজন খুব মোটাসোটা হয়ে গিয়েছে, দিয়ে বলছে, আরে বন্ধু কি করব, আমাকে তো অর্ধেক ওজনটাই কমাতে হবে। তো কমাতে হবে মানে কমাতে বাধ্য। তো বাধ্য যেখানে, সেখানে ভার্বটাকে কি দিতে হয়? ওই হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু বসাতে হয়। আবার নিয়মটি বলি যে কর্তা বাধ্য হয়ে বা চাপে পড়ে যখন কোনো কাজটি করবে, তখন উনি যে ভার্বটি ব্যবহার করবেন সে ভার্বটাকে ওনাকে কি বসাতে বাধ্য হবেন? ওই হ্যাজ টু বসাতে বাধ্য হবেন, অথবা হ্যাভ টু বা হ্যাড টু। এখানে তো আমি বাধ্য হব, তো হ্যাভ টু আবার ভবিষ্যতে হলে উইল হ্যাভ টু বসবে। তো বাক্যটা কি? কমাবো, তো আই রিডিউস হয়, আমি কমাবো, বা আই উইল রিডিউস হয়। তো আই উইল রিডিউস, এই রিডিউসের মাঝখানে কী লাগলো? হ্যাভ টু লেগে গেল। তাহলে বাক্যটা কী হবে? আই উইল হ্যাভ টু রিডিউস মাই ওয়েট বাই হাফ। বাক্যটা রিপিট করি, আই উইল হ্যাভ টু রিডিউস মাই ওয়েট বাই হাফ। এখন প্রশ্ন, এই যে হাফের আগে বাই কোন নিয়মে বসলো? ইংরেজি ভাষাটা নিয়ম আছে, যত পয়েন্টে হার জিত হয়, জয় পরাজয় হয়, ছোট বড় হয়, কম বেশি হয়, সেটা কিসে বসবে? বাইয়ের পরে বসবে। কেউ ধরুন ওই যে 2 গোলে জিতেছে, ওই যে 2 গোলটা হার জিতের ব্যবধান, তো ওটা বাই সহ বসে যাবে। ওই ছকে কি হয়ে গেল? বাই বসে গেল, বাই হাফ হয়ে গেল। এই বাই হাফটা কার কাজ করছে গো? অ্যাডভার্বের কাজ করছে। অর্থাৎ এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছে। তো এই যে বাইয়ের পরে যে হাফ, প্রিপোজিশন পরে কি বসে? নাউন বসে না? হাফ কিন্তু ব্যক্তিগতভাবে নাউন, আর বাই হাফ এই দুটি শব্দ বা শব্দ গুচ্ছটি হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। আচ্ছা, চলুন সামনে। এবার এই হাফ শব্দটিকে নিয়ে আমরা এটা ভাববো যে এর আগে দি কখন বসবে। তো দি হাফ কখন হবে? দি হাফ বসবে যে নাউনটির দুটো অংশ আছে। তো দুটো অংশের মধ্যে যে কোনো একটা অংশ বোঝাতে এই হাফ হবে, এবং হাফের আগে দি হবে, এবং একটা অ্যাডজেক্টিভও কিন্তু লাগবে। যেমন আমরা জানলা ধরুন, জানলার একটা উপরের অংশ থাকে, একটা নিচের অংশ থাকে। তো উপরের অংশটাকে বলবো দি আপার হাফ, দি আপার হাফ। এবার কেউ বলল জানালার উপরের দিকটা খুলে দাও, করতে বলছে, তাহলে কি হবে? ওপেন দি আপার হাফ অফ দ্য উইন্ডো। রিপিট করছি আবার, ওপেন দি আপার হাফ অফ দ্য
উইন্ডো। সঙ্গত কারণে বুঝতে পারছি যে নিচের অংশটাকে কি বলবো, দ্য লোয়ার হাফ। এখানে হাফ হয়ে গেল নাউন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি যে হাফের আগে যদি এ বসায় তাহলে অফ দিয়ে কী করতে হয়, বহুবচন করতে হয়। ওই যে ছাত্রদের অর্ধেকেরও বেশি মনে পড়ছে, ওভার এ হাফ অফ দ্য স্টুডেন্টস। আজ আমরা দেখে নেব যে এ হাফের পরে আমরা অফ দিয়ে এক বচনও বসাতে পারি, তবে সেই এক বচনটা নির্দিষ্ট হবে, তখন দি সহ ওই এক বছর নাউনটি বসে। যেমন ধরুন, আমি কলাটার অর্ধেকটা খাবো। একটা কলা কবে ভাগ করা যাবে গো? 2 ভাগে, একটা অর্ধ আমি খাবো। তা আই উইল ইট অনলি, কেবল এ হাফ অফ দ্য ব্যানানা। বাক্যটি আবার রিপিট করি, আই উইল ইট অনলি এ হাফ অফ দ্য ব্যানানা। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। কথায় কথায় আরও একটা অ্যাডভার্ব মনে পড়ে গেল। যেমন ধরুন, আমি কি করেছিলাম, রাস্তা দিয়ে অর্ধ মাইল হেঁটেছিলাম। তো কি হবে গো? আই ওয়াকড হাফ এ মাইল ডাউন দি রোড। বাক্যটি আবার রিপিট করি, আই ওয়াকড, আমি হেঁটেছিলাম, হাফ এ মাইল ডাউন দি রোড। এখানে স্মরণীয় যে এই হাফের পরে এ দিলাম, এইটাকে আমরা হাফের আগেও বসাতে পারি, তাহলে তখন বাক্যটি কী হবে? আই ওয়াকড এ হাফ মাইল ডাউন দ্য রোড। রিপিট করি আবার, আই ওয়াকড এ হাফ মাইল ডাউন দ্য রোড। হাফকে নিয়ে অনেক আলোচনা করলাম, মোটামুটি বিস্তারিত আলোচনা হয়ে গেল। সেরকম কোনো গুরুত্বপূর্ণ যদি ব্যবহার ছুটেই যায়, তাহলে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো পার্শ্ব আলোচনা রূপে আলোচনা করে নেওয়া যেতেই পারে। তবে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আপনাদের হয়তো অনেকটি বিরক্ত করে ফেললাম এই হাফকে নিয়ে এত দীর্ঘ আলোচনা করার মাধ্যমে। বিরক্ত হলে ক্ষমাই করবেন, কি আর বলবো। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ।